প্রায় এক মাস পূর্তিতে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচি, আন্দোলনের শহীদদের স্মরণ। প্রধান নির্বাচন কমিশনার সহ 5 কমিশনারের পদত্যাগ, বিভিন্ন কারণে 2024-এ স্বচ্ছ নির্বাচন করা যায়নি বলে সিইসির মত। হারিস চৌধুরীর মরদেহ উত্তোলনে সিআইডিকে হাইকোর্টের নির্দেশ, ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত করতে বললেন আদালত। জামায়াত হেফাজত সহ ইসলামী দলগুলো নির্বাচনী ঐক্যের উদ্যোগ, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য। এবং নির্বিচারে প্রকৃতি ধ্বংস ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে মহাবিপন্ন শকুন, সংরক্ষণে জনসচেতনতার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দায়িত্ব পালনে 2 বছর 6 মাসে মাথায় পরিবর্তিত পরিস্থিতিতে 4 কমিশনার সহ পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দলীয়ভাবে নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় 2024 সালের সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছিল স্বীকার করে তিনি বলেন, সদিচ্ছা থাকলেও বিভিন্ন কারণে স্বচ্ছ নির্বাচন দিতে অসমর্থ হয় কমিশন। শুধু নির্বাচন কমিশন পুনর্বিন্যাস না করে পুনর্নির্বাচন ব্যবস্থার সংস্কারে পরামর্শ দিয়েছেন তিনি। আজই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হবে। নাজিব বেকের রিপোর্ট। আওয়ামী লীগের শাসনামলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের পর কে এম নুরুল হুদা। দায়িত্বের হাত বদল হলেও সমালোচনা থেকে বের হতে পারেনি নির্বাচন কমিশন। সবশেষ 2024-এর জাতীয় সংসদ নির্বাচনেও কাজী হাবিবুল আউয়াল কমিশন বিএনপি জামাত সহ অনেক দলকেই আনতে পারেনি। নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ডামি প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য প্রতিষ্ঠানের মতো দাবি আসে নির্বাচন কমিশন সংস্কারের। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময়ে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। আজকে আমাদের বিদায় লগ্নে আপনারা জানেন দেশে একটা বড় ধরনের জনতার ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সকলেই আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। নির্বাচনে বিএনপি সহ বড় দলগুলোর অংশগ্রহণ না থাকায় 2024 সালের সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে স্বীকার করেন তিনি। তবে দাবি করেন সব কমিশনই পক্ষপাত দুষ্ট হতে পারে না। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। শুধু নির্বাচন কমিশনের পুনর্বিন্যাস করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এ বিষয়ে কিছু পরামর্শ দেন সদ্য পদত্যাগকারী সিইসি। বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশিশক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে একটি জাতীয় নির্বাচন ছাড়াও প্রায় 2000 স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস পূর্তিতে সারা দেশে শহীদ মার্চ কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিকেল 3টায় শুরু হবে মার্চ। এর মধ্যে কর্মসূচিতে অংশ নিতে সমবেত হতে শুরু করেছেন অনেকে। এ নিয়ে জানতে লায়লা নওশিনের সাথে যোগাযোগের চেষ্টা করছি, তিনি রাজু ভাস্কর্যের সামনে রয়েছেন। নওশিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনের চিত্র আমাদেরকে জানাবেন। হ্যাঁ রিদিতা,
ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগস্টের 5 তারিখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং তারপরের 1 মাস পূর্তি হয়েছে আজ, অর্থাৎ 1 মাস ধরে নতুন এক বাংলাদেশের দেখে আসছে বাংলাদেশের মানুষ। এবং সেই ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে জুলাই এবং আগস্ট মাসে যে মানুষ, যে সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছেন, সেই শহীদদের স্মরণে কিন্তু আজকে শহীদি মার্চ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে। এবং বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চ শুরু হবে। বিকেল রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত, নিউ মার্কেট, ধানমন্ডি হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে কিন্তু এই শহীদি মার্চ শেষ হবে। এবং তার জন্য কিন্তু এই যে এখন দুপুর দুটাই কিন্তু শত শত ছাত্র জনতা রাজু ভাস্কর চত্বরে জমায়েত হয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু বলেছে যে তারা এই পথে যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পড়বে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে এই শহীদি মার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এবং একই সাথে বিভিন্ন এলাকায়, উত্তরা সহ বিভিন্ন এলাকায় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরও তারা আহ্বান জানিয়েছে তারা যেন এই শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নেয়। এবং তারা বলেছে যে এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি প্রাইভেট বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা সহ জনসাধারণ কিন্তু একসাথে হয়েছিল বলেই যে স্বৈরাচার হাসিনা সরকারের পতন তারা করতে পেরেছিল বলেই আসছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবং সেই আন্দোলন চলাকালে অসংখ্য মানুষ আহত হয়েছে, অসংখ্য মানুষ হাত পা হারিয়ে, চোখ হারিয়ে এখনো হাসপাতালে কাটাচ্ছে। সারা জীবন ধরে তাদের এই আহত অবস্থায় যে তাদের জীবন কাটাতে হবে, সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার সামনে আনছে। এবং এই ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকেই আসলে তারা স্মরণ করছে। এবং একই সাথে যেমনটি বলা হচ্ছে যে প্রায় 8 শতাধিক যে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থান চলাকালে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে স্মরণ করা, সারা জীবনই তাদেরকে স্মরণ করা এবং তাদের যে ভূমিকা দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য, সেই ভূমিকাকে স্মরণ করার জন্যই আসলে আজকে এই শহীদি মার্চ কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এবং বিকেল 3টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে এই শহীদি মার্চ কর্মসূচি শুরু হবে। এবং এখান থেকে নিউ মার্কেট হয়ে সংসদ ভবন হয়ে আবার ফার্মগেট এবং কারওয়ান হয়ে আবার রাজু ভাস্করের সামনে দিয়ে শহীদ মিনারে গিয়ে এই কর্মসূচি শেষ হবে। রিদিতা, ধন্যবাদ আপনাকে নওশিন। সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11:30টার দিকে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনাদের অবদানের কথা স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আত্মগোপনে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরীর মৃত্যু নিশ্চিতে ডিএনএ টেস্ট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ডিএনএ টেস্ট, ডেথ সার্টিফিকেট প্রদান ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুল সহ ওই আদেশ দেন। হাইকোর্টে আদেশের পর হারিস চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরী জানান 2022 সালে 23 সেপ্টেম্বর আত্মগোপনে থাকা অবস্থায় তার বাবা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান। পরে গোপনে সাভারে একটি এতিমখানায় মরদেহ দাফন করে তৎকালীন সরকার। হারিস চৌধুরীর মৃত্যুর কোনো ডেথ সার্টিফিকেট নেই। সেই সময় হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে বিভিন্ন আলোচনা এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব ঘটনা তুলে ধরে সামিরা চৌধুরী হাইকোর্টে বাবার মৃত্যু নিশ্চিত হতে ডিএনএ টেস্টের আবেদন জানান। পরে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা কাটিয়ে খুলে দেওয়া হয়েছে কারখানাগুলো। সকাল থেকে কারখানায় কাজে যোগ দিতে শুরু করেছে গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্প এলাকার শ্রমিকেরা। গাজীপুর, টুঙ্গী, বিসিক, ভোগড়া, বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় কারখানায় নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন তারা। শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে কারখানার সামনে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা। সাভারে একটি বাদে বাকি সব পোশাক কারখানা স্বাভাবিকভাবে চলছে।
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ার বাইপাইলে নবীনগর চন্দ্রা মহাসড়ক আজ অবরোধ করে রাখে একটি কারখানার শ্রমিকরা। সেনাবাহিনী একটি টিম তাদের সাথে কথা বললেও তারা রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করে। এর প্রভাবে আশপাশে অন্যান্য সড়কেও যানজটের সৃষ্টি হয়। আগামী নির্বাচনের জন্য জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য সংগঠনের কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেফালত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। আওয়ামী লীগ 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি করার প্রাসঙ্গিকতা হারিয়েছে বলে তিনি জানান। তাফিমুল ইসলামের রিপোর্ট। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর ঘুরে দাঁড়াচ্ছে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো। বর্তমান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করার কথা বলছেন বাংলাদেশ খেলাফত মজলিস। দলের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, রাষ্ট্র সংস্কারের উপর নির্ভর করছে আগামী নির্বাচন। যে যার যার মতামত তার যার জায়গায় থাকবে, কিন্তু যেই পয়েন্টগুলোতে, যেই বিষয়গুলোতে আমরা সকলে একমত, অন্তত সেই বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করা। বিরোধের জায়গায় থাকবে আর ঐক্যের জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করব। এই ভিত্তিতেই আসলে মূলত জামায়াত ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মতৈক্যের মূল জায়গাগুলোকে বেস ধরে, এটাকে বুনিয়াদ ধরে একসাথে কাজ করার চিন্তা। এই ভিত্তিতে আমরা আসলে ঐক্যের চিন্তাটা করছি এবং চেষ্টা করছি। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা হারিয়েছে মন্তব্য করে মামুনুল হক বলেন, পাখির মতো যারা মানুষ হত্যা করেছে এই প্রজন্ম তাদের আর গ্রহণ করবে না। মানুষের সাথে আওয়ামী লীগের যে আচরণ হয়েছে, আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা খুবই ওইরকমই হওয়া উচিত, যেমনটা 1971 পরবর্তী সময়ে বাংলাদেশে মুসলিম লীগের রাজনীতি যা হয়েছে। মুসলিম লীগ 71 পূর্ববর্তী সময়ে ঠিক যেই আচরণ করেছে দেশের জনগণের সাথে, আওয়ামী লীগ 5ই আগস্টের বিপ্লব পূর্ববর্তী সময়ে তার চেয়ে আরও অনেক জঘন্য আচরণ করেছে। আওয়ামী লীগের রাজনীতি এই প্রজন্ম যতদিন বেঁচে আছে, এই গণহত্যা যারা দেখেছে, তারা কোনোদিন আওয়ামী লীগকে আর গ্রহণ করবে বলে আমার মনে হয় না। মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হলে এর মাসুল বিএনপিকে বেশি গুনতে হবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালী ও কুমিল্লার সীমান্তবর্তী জনপদে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রত্যন্ত এলাকার হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছে সংগঠনটি। ভয়াবহ দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি রিপোর্ট। এখনও ভয়াবহ বন্যার ক্ষতচিহ্ন কুমিল্লা ও নোয়াখালী জুড়ে। খাদ্যসহ নানা সংকটের সাথে লড়াই করছেন বন্যার্তরা। বন্যার পানি নামতে থাকলেও ঘরে ঘরে বাড়ছে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়ার মতো পানিবাহিত রোগ। পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা। এই অবস্থায় দুর্গতদের দোরগোড়ায় চিকিৎসা সেবায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আপৎকালীন স্বাস্থ্যসেবার আওতায় শিশু, বৃদ্ধ সহ হাজারো মানুষ। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী এই সমস্ত জেলার মানুষদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। বিভিন্ন দুর্গম অঞ্চলে গিয়ে নৌকায় করে, ট্রাকে করে, অনেক কষ্ট করে এই সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। বিনামূল্যের চিকিৎসা সেবা ও ওষুধ স্বস্তি দিচ্ছে বানভাসী জনপদে। আমার বাচ্চার পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, বুকের দুধ টানে না, পেট ফুলে থাকে। আজকে বিনামূল্যে চিকিৎসা পাইলাম, ওষুধ পাইলাম, আমার খুব উপকার হইল। মাথা ব্যথা করে, মানে খানার রুচি নেই। এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিনামূল্যে চিকিৎসা ওষুধ পেয়ে আমি খুব উপকৃত হলাম। সংগঠনটির মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের যে মেডিকেল টিম, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই মেডিকেল টিমটা আনার জন্য, এবং তাদের ম্যানেজমেন্ট এবং তাদের স্বাস্থ্যসেবা সকল কিছু সার্বিক দিক বিবেচনা করে আলহামদুলিল্লাহ এটা ছিল সবচেয়ে বেস্ট। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। যে কোনো দুর্যোগে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই।
বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে ইলিশ যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ, ভারত ছাড়াও আশপাশের দেশগুলোতে ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। মৎস্য বিভাগ বলছে সাগরে বৃষ্টি হওয়ায় গত বছরের তুলনায় এই বছর ইলিশ উৎপাদন বাড়বে। কক্সবাজার থেকে সারোয়ার মানিকের রিপোর্ট। কক্সবাজারে গভীর সাগরে ইলিশসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ে জেলেদের জালে। তবে সবার নজর ইলিশ মাছের দিকে। ৬৫ দিন বন্ধ থাকার পর এখন আবহাওয়ার কারণে সাগরে সহজে যেতে পারছে না মাছ ধরার ট্রলারগুলো। এই অবস্থায় বাজারে বাড়ছে ইলিশের দাম। সরকার যদি তেলের দাম, বরফের দাম, নিত্য বাজারের দাম যদি কমায় দেয় তাহলে মাছের দামও কমতে পারে। জাল মারতে পারে নাই, না পারার কারণে 200, 300, 400 এরকম ইলিশ মাছ পাচ্ছে আর কি। তার জন্য ইলিশ মাছের দামটা একটু বেশি। মাছ ধরার কার্যক্রম বন্ধ থাকার সময়ে ভিনদেশি ট্রলার দেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন ট্রলার মালিকরা। পথে হালকা হালকা ইলিশ যাচ্ছে, তার জন্য একটু দাম আছে, বাড়তি আছে। না হলে তো ইন্ডিয়া যদি ইলিশটা না গেলে তো এখানে এত দাম ইলিশটা বিক্রি হবে না। বর্তমানে ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকলেও চোরাই পথে মাছ যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ইন্ডিয়ার ট্রলিং এসে সাগর পথে আমাদের বাংলাদেশের মাছগুলা সব টেনে নিয়ে যায়, তার জন্য একটু কম পড়ে আর কি। কক্সবাজারের স্থানীয় বাজারে ছোট ছোট ইলিশ মাছ 1200 থেকে 1400 টাকায় বিক্রি হচ্ছে। এবছর সাগরে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় গত বছরের চেয়ে মাছ বাড়বে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর। গত মাসের তুলনায় গত 2-3 দিন দেখতেছি যে ইলিশটা বেশি অবতরণ হচ্ছে আমাদের এখানে। তো আশা করা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই এই ইলিশের দাম জনসাধারণের নাগালের মধ্যে চলে আসবে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে ইলিশের দাম কমছে না। সাগরের ঠিক কোন স্থানে ইলিশ পাওয়া যাবে তা যেন গবেষণার মাধ্যমে জেলে ও সংশ্লিষ্টদের জানানো হয়, এমন উদ্যোগ যেন এই সরকার গ্রহণ করে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সারোয়ার মানিক, চ্যানেল আই। 3 দশক আগেও বাংলাদেশে প্রায় সর্বত্র শকুনের বিচরণ ছিল। তবে নির্বিচারে প্রকৃতি ধ্বংসসহ ও অপরিণামদর্শী কর্মকাণ্ডের সংখ্যা কমে বর্তমানে শকুন এখন মহাবিপন্ন পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপন্ন প্রায় শকুন বাঁচাতে জনসচেতনতা প্রয়োজন। শকুন সংরক্ষণে আফরোজা হাসির রিপোর্ট। একসময় গ্রামগঞ্জের আকাশে হরহামেশাই উড়ে বেড়াত বিপন্নপ্রায় পাখি শকুন। বিভিন্ন প্রাণীর মৃতদেহ এবং আবর্জনা খেয়ে পরিবেশ প্রতিবেশ দূষণমুক্ত রাখার পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি থেকে জীববৈচিত্র্যকে রক্ষা করে পাখিটি। এজন্য শকুনকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার। তবে নির্বিচারে প্রকৃতি ধ্বংসসহ মানবসৃষ্ট নানা কারণে কমে যাচ্ছে শকুনের সংখ্যা। গত 3 দশকে বাংলাদেশ থেকে শতকরা 99.99% কমেছে শকুনের সংখ্যা। ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ওষুধ দিয়ে চিকিৎসা করা গবাদি পশুর মৃতদেহ খেলে শকুন দ্রুত অসুস্থ হয়ে মারা যায়। এজন্য মহাবিপন্ন শকুন সংরক্ষণে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ওষুধের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধকরণ, শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা 2016-2025 প্রণয়ন, শকুন সংরক্ষণ কমিটি গঠন সহ বিভিন্ন গবেষণা পরিচালনা করা হচ্ছে। বৃহত্তর সিলেট ও খুলনা অঞ্চলকে নিরাপদ এলাকা ঘোষণা সহ শকুন সংরক্ষণে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়। মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব পরিবেশের বন্ধু শকুন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শকুন সংরক্ষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতি পর ফিরে এলাম। বিরতির পর নিউটন টাটা কৃষি সংবাদ।
আনারসের চাষ করে উৎপাদন খরচও উঠে আসছে না টাঙ্গাইল মধুপুরের চাষিদের। ব্যাপক লোকসানের মুখে পড়ে দিশেহারা তারা। অতিবৃষ্টি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং বন্যাকে দায়ী করছেন কৃষক। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। চলতি মৌসুমে টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে ৭,৭৭৩ হেক্টর জমিতে আনারস আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখান থেকে ২,৮৭,৬০১ মেট্রিক টন ফল আসবে। আনারস পাকার মৌসুমের শুরুতেই দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। অতিবৃষ্টির কারণে এবারের আনারসের মিষ্টিও কম হয়। এরপরেও বন্যার কারণে বিভিন্ন অঞ্চলে আনারস সরবরাহ বন্ধ হয়ে যায়। এই আনারসটা ১২, ১৪, ১৫ টাকা আমরা ব্যস্ত আছি, কিন্তু ৩টে আমার এইখান থেকে খরচ, মানে ২ টাকা নেওয়া, ১ টাকা ভাঙা। তো আমার কথা হলো যে আমরা যেভাবে আসলে বাজার যেভাবে জটকে পড়ছে, এভাবে আমরা কৃষক মানে হাল ধরতে পারবো না। ২০ টাকা, ৩০ টাকা, ৪০ টাকা, হ্যাঁ ফলটা এবার দাম নাই, এই দামটা পাইতেছে না কেউই, এবারে অনেক দাম কম। মধুপুরের সবচেয়ে বড় আনারসের বাজার জলছত্র ও গারো বাজারে কৃষক আনারস নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না পাইকার। এর সাথে ছোট ছোট আনারস আমরা ৭০ টাকা পিছু দিচ্ছি, ১০০ আনারস ৭০ টাকা করে পড়ছে, ৭,০০০ টাকা। আর এই বছর তার সে ৩ ডবল ফল বড়, ১৮ টাকা, ১৫ টাকা, ২২ টাকা, ২০ টাকা। খুব কষ্ট হয়ে যায়। গৃহস্থ ভাই খুব লস, এবারকার বাজারে ভাই একদম শেষ, মানে যা খরচ হয়েছে তা উঠতেছে না, বাজার একদম কম। প্রতি ফলে ২০ টাকা করে লস দিয়ে ফল মানে আনারস বিক্রি করতেছি আমরা। কৃষকদের দীর্ঘদিনের দাবি টাঙ্গাইলে একটি ফল প্রক্রিয়াজাতকরণ কারখানা নির্মাণের। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। হবিগঞ্জে তীব্র নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। ফসলি জমি ও গাছপালা সহ নদী গর্ভে বিলীন হচ্ছে মাথা গোজার শেষ সম্বল বসত ভিটাও। ভাঙন আতকে দিন পার করছেন রাধাপুর গ্রামবাসী। চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ও ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। প্রতি বর্ষায় খোয়াই নদীর ভয়াল ভাঙনে নিঃস্ব হয় হাজারো পরিবার। এবছরও রাধাপুর গ্রামসহ বিস্তীর্ণ জনপদে চলছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা সহ মাথা গোজার শেষ সম্বল। আমরা গ্রামের মসজিদ, বাড়িঘর, এবার দোকানপাট, স্কুল এটা নষ্ট হয়ে যেতে, সরকারে যদি এটা না থাকে তাহলে আমরা গ্রামটা একবারে বিনাশ। বাঙ্গা তো মনে হয় যে এমন অবস্থা করতেছে, স্কুল আছে, এখানে মসজিদ আছে, তারপর বাড়ি ঘর যা আছে সম্পূর্ণ নিতেছি গিয়া। কি অবস্থায় আমরা কি পরিস্থিতি আমরা থাকতাম, দেশের দেশও নিতেছি গিয়া। যে অবস্থা যদি কেউ সরকার আমরা না দেখে আমাদের এই দেখার টাকার মতন কোনো অবস্থা থাকতো না। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নদীগর্ভে চলে যাবে রাধাপুর গ্রাম। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি দিয়েছে গ্রামবাসী। বাইনিয়াসং থানার ভিতরে পড়ছে, এটা 15 বছর ধরে ভাঙতেছে, আমরা কেউ বানও দেয় না, এমপির দ্বারা গেল দেয় না, চেয়ারম্যানও দেয় না। আজকে আমরা এই নদীর ভাড়া থাকি আমরা শরীরের ওই অবস্থা কিরকম হয়েছে, আমরা খাইতে মুই করতে টেনশন করি, ওখানে বাড়ি ঘর কিভাবে আমরা করতাম, আমরা গরিব মানুষ। 10-12 বছর ধরে ভাঙন, এর আগে পূর্ব আসিল, আমরা মুরবি থেকে আসি, তারপরে কিছুটা কমিয়ে আসিল। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। খেলার খবর।